আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আমফান, সুন্দরবন হয়ে বাংলাদেশের উপকূলে প্রবেশ। ঘূর্ণিঝড় আমফানে যতটা সম্ভব জানমাল রক্ষার চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নেওয়া হয়েছে পর্যাপ্ত সতর্কতা। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 16 জনের মৃত্যু। আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন 1617 জন। ঈদ সামনে রেখে আজও বিভিন্ন উপায়ে রাজধানী ছাড়ছেন মানুষ। কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বললেন ডিএমপি কমিশনার। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনে সাতক্ষীরার সুন্দরবন হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে ঘূর্ণিঝড় আমফান। ঘূর্ণিঝড় কেন্দ্রের 100 কিলোমিটারের মধ্যে বাতাসের টানা গতিবেগ রয়েছে 160 কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে 180 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে খুলনা উপকূলের মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় 10টি জেলা ও নিম্নাঞ্চলের স্বাভাবিক জোয়ারের চেয়ে 10 থেকে 15 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় থেমে থেমে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে নদ নদী। স্বাভাবিকের থেকে 8 থেকে 10 ফুট জোয়ারের পানিও বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় দ্বীপ ইউনিয়ন, গাবুরা ও পদ্মপুকুরের 55,000 মানুষের মধ্যে 10,000 মানুষকে নদী পার নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। বাকি মানুষ স্থানীয় আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন স্কুল ও মসজিদ সহ বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। তবে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে আছে উপকূলের মানুষ। সাতক্ষীরা জেলা প্রশাসক জানান, উপকূলীয় উপজেলার শ্যামনগর ও আশাশুনির লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে পর্যাপ্ত মাস্ক ও গামছা দেওয়া হয়েছে। দুর্গতদের জন্য 250 টন চাল ও 12 লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। সাতক্ষীরায় মোট 145টি সাইক্লোন শেল্টার ও 1272টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আমফানকে ঠেকানো না গেলেও যতটা সম্ভব জানমাল রক্ষার চেষ্টা করছে সরকার। মূল কমিটি থেকে শুরু করে এলাকা ভিত্তিক সব কমিটি যথেষ্ট সচেতন আছে। সকালে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় তিনি এসব কথা বলেন। উপকূলীয় এলাকার মানুষদের রক্ষায় পর্যাপ্ত মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরি আছে বলেও জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য আমরা ব্যাপকভাবে যখন কাজ করে যাচ্ছি, তখন এই দুর্যোগটা, অর্থাৎ একটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো হাত নেই, এটা আমরা ঠেকাতে পারবো না, কিন্তু মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি। প্রত্যেক এলাকায় আমাদের যারা দায়িত্ব, তো প্রত্যেকে এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই আমার কী কী করণীয় সে সম্পর্কে সবাইকে যেমন সজাগ করে দেওয়া। দেশে 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 1617 জন। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন 26,738 জন। আর 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 16 জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 386 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 214 জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 5,207 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,138টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 10,207টি। শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,617 জন এবং এ পর্যন্ত শনাক্ত 26,738 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এ পর্যন্ত 386 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 214 জন এবং এ পর্যন্ত 5,207 জন। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অপর স্টুডিওতে, যেখানে আছেন আমাদের সহকর্মী মোবালিক করিম। তিনি জানাবেন দেশ বিদেশের সর্বশেষ করোনার পরিস্থিতি। অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে সুস্থ হয়েছেন 5,000-এর বেশি মানুষ। বাংলাদেশে এই সুস্থতার হার যদি দেখা যায় তা হচ্ছে 19.47%, আর শনাক্ত রোগীর বিপরীতে মৃত্যুর হার 1.44%। আজ মারা গেছেন 16 জন।
এই রোগীদের মধ্যে কিন্তু হাসপাতালে মারা গেছেন 12 জন আর বাসায় মারা গেছেন 4 জন। এদের মধ্যে 10 বছরের নিচে মারা গেছেন একজন, 21 থেকে 30 বছর বয়সী মারা গেছেন একজন, 31 থেকে 40 বছর মারা গেছেন একজন, 41 থেকে 50 বছরের মধ্যে মারা গেছেন একজন, আর 51 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা গেছেন 5 জন, আর 61 থেকে 70 বছরে একজন, আর 81 বছরের ঊর্ধ্বে মারা গেছেন 2 জন। যারা মারা গেছেন এদের মধ্যে 13 জন পুরুষ আর 3 জন নারী। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কিছু স্বভাবগত বৈশিষ্ট্য পার্থক্যের কারণে কিন্তু পুরুষের মৃত্যুহারই আমাদের দেশে, বাংলাদেশে বেশি। এদিকে আইসোলেশনে রয়েছেন এখন পর্যন্ত নতুন করে আরও 300 জন। দেশে করোনা ভাইরাস যখন থেকে সংক্রমণ শুরু হয়েছে এখন পর্যন্ত সারা দেশে পুলিশ সদস্যরা কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত সারা দেশে আক্রান্ত হয়েছেন 2895 জন। এদের মধ্যে ঢাকা মহানগরে কিন্তু পুলিশ আক্রান্ত হয়েছেন 1225 জন। এদিকে রাজধানী কিন্তু বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত আক্রান্তের হার কিন্তু অনেকটা বেশি সারা দেশের চেয়ে। এর মধ্যে বাবুবাজারে 126 জন, বাড্ডাতে 108 জন, ধানমন্ডিতে 116 জন, গ্যান্ডারিয়াতে 87 জন, যাত্রাবাড়িতে 274 জন, কাকরাইলে 298 জন, মালিবাগে 119 জন, মহাখালীতে 259 জন, আর মুগদাতে 221 জন। দেশে কিন্তু এরই মধ্যে ইইউ থেকে বলা হয়েছে করোনা ভাইরাস মোকাবিলায় তারা প্রায় 3100 কোটি টাকা সাহায্য দেবে। এবার এক নজরে জানাচ্ছি বিশ্বের চিত্র। করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 50,15,000, মৃতের সংখ্যা 3,25,000, আর সুস্থ হয়েছেন প্রায় 19,79,000। এখন পর্যন্ত কিন্তু বিশ্বের যে করোনা ভাইরাসের প্রকোপ সেটা ইতালি এবং স্পেন থেকে ছড়িয়ে কিন্তু অন্য দেশের দিকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। করোনা মৃত্যু সংক্রমণের দিকে কিন্তু দিন থেকে ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। করোনা সংক্রমণের দিকে কিন্তু বিশ্বের মধ্যে তৃতীয়, মৃত্যুর দিকে ষষ্ঠ অবস্থানে রয়েছে এই দেশটি। এদিকে কিন্তু এখানে যে মৃত্যুর মিছিলে একদিনে কিন্তু যোগ হয়েছে প্রায় 1179 জন। এখন পর্যন্ত তাদের দেশে বলছে তারা কিন্তু এখনো কিন্তু সঠিক তথ্যটা তাদের হাতে নেই যে গত 24 ঘন্টায় আরও কতজন মারা গেছেন বা কত বেনামি লাশ পড়ে আছে তাদের বিভিন্ন জায়গাতে। এরপরে কিন্তু দ্বিতীয় অবস্থান রয়েছে জার্মানিতে কিন্তু বাড়ছে অনেকটা বেশি, তারা কিন্তু অবস্থান দ্বিতীয়তে চলে এসেছে। বাংলাদেশে কিন্তু করোনা প্রকোপের মধ্যেই আবার দ্বিতীয় একটি দুর্যোগ চলে এসে, তা হচ্ছে ঘূর্ণিঝড় আমফান। এরই মধ্যে কিন্তু সাতক্ষীরাতে আঘাত এনেছে ঝড়টি। পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু বয়ে চলে যাচ্ছে ঝড়টি। এখন বলা হচ্ছে যে বাংলাদেশের উত্তরে যে গতিবেগে যাবে তার ধারণা করা হচ্ছে রাত 8টার দিকে 180 থেকে 200 কিলোমিটার বেগে কিন্তু এই গতিটি উপক্রম করবে বাংলাদেশের উপর দিয়ে। এসব তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন, কিছুক্ষণ আগে কথা হয়েছিল সাতক্ষীরা ডিসির সাথে, তিনি আমাদেরকে এসব তথ্য জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত দেশ ও বাইরে আন্তর্জাতিক অঙ্গনৈতিক সংবাদ। আবারও ফিরে চলে যাচ্ছে আমাদের নিউজ স্টুডিওতে। তানভীর। ধন্যবাদ মোবালিক। দর্শক, আমাদের অপর স্টুডিও থেকে করোনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোবালিক করিম। এদিকে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে দমকা হাওয়ার বৃষ্টিপাত হচ্ছে বরিশাল সহ আশপাশের উপকূলীয় জেলাগুলোতে। সেসব এলাকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল। ধন্যবাদ আপনাকে। রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু বরিশালে বেড়েই যাচ্ছে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব। ইতিমধ্যে কিন্তু বাতাস শুরু হয়েছে চারদিকে, এবং থেমে থেমে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি, প্রবল বাতাসের চাপ কিন্তু বেড়ে গেছে। আমি এর আগেও জানিয়েছিলাম যে বরিশালের কীর্তনখোলা নদীতে কিন্তু 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি কিন্তু উপকূলীয় যেসব মানুষ ছিল তাদের কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্রয় কিন্তু নেওয়া হয়েছে। ইতিমধ্যে বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোকেও কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে, এবং এতে প্রায় লক্ষাধিক, তারও অধিক, প্রায় 1.5 থেকে 2 লক্ষাধিক মানুষকে কিন্তু আশ্রয় কেন্দ্র নেওয়া হয়েছে। পাশাপাশি গবাদি পশু এবং হাঁস মুরগি সবগুলোই নেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এই করোনা প্রভাবের মধ্যে যাদেরকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে তাদের যাতে সেফটি থাকে, তাদের করোনার প্রভাব থেকে যাতে মুক্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসন কাজ করছে, সচেতন করছে, এবং তাদের হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি সামাজিক নিরাপত্তা, সামাজিক যে দূরত্বটা বজায় সেটাও কিন্তু নিশ্চিত করছেন প্রশাসন। আরেকটি বিষয় হচ্ছে যে বরিশালের পাশাপাশি কিন্তু বরিশাল 10টি উপজেলার যেসব নদী অঞ্চল রয়েছে, নদীর পার্শ্ববর্তী বা পার্শ্ববর্তী যেসব মানুষ রয়েছেন তাদের কিন্তু কঠোর থেকে কঠোর করে এক প্রকার চাপ প্রয়োগ করে কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে, এবং যারা এখনও যায়নি তাদেরকে বারবার সচেতন করছে যে আপনারা আশ্রয় কেন্দ্রে আসুন। অন্তত বিগত দিনের যেসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বরিশালবাসীকে যেভাবে রক্ষা করছে বা যেভাবে সচেতন ছিল, এই দুর্যোগটা থেকে যেন এমন করে মানুষের কোনো প্রাণহানি বা সম্পদের কোনো ক্ষতি না হয় সে চেষ্টা কিন্তু সচেতন রয়েছে প্রশাসন। তো আপাতত এই মুহূর্তে এতটুকুই রয়েছে বরিশাল থেকে আমার কাছে ঘূর্ণিঝড়ের সবশেষ। জি ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে ঘূর্ণিঝড় আমফানের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল। দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি আলাদা টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। শুধু বৈঠকের মধ্যে সীমাবদ্ধ না থেকে ঈদের পর সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সচিবালয়ে অনুষ্ঠিত বাণিজ্য পরামর্শ কমিটির সভায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় বাণিজ্য পরামর্শ কমিটির সভা।
সভায় অনলাইনে যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, সরকারের বিভিন্ন সংস্থার প্রধানগণ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ। পোশাক খাত সহ দেশে বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে নিজেদের মাইন্ডসেট পরিবর্তনের পরামর্শ দেন বক্তারা। আমাদের পক্ষ থেকে যে অনুরোধটা থাকবে যে গতানুগতিক যে প্রথায় আমরা চলছি তার থেকে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করে ট্যারিফ এবং রেভিনিউ স্ট্রাকচারটাকে কিভাবে সাজানো যায়। এবং আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমরা যদি মাইন্ডসেটটা না চেঞ্জ করি, আমরা যদি রিয়েলি না বিশ্বাস করি যে আমাদেরকে ফরেন ইনভেস্টমেন্ট আনতে হবে, এফডিআই দরকার, যদি এই চেঞ্জটা না আনতে পারি তাহলে আই এম অ্যাফ্রেড আমরা এই মিটিংগুলি করতে থাকবো, কিন্তু আসলে রেজাল্টটা পরে দেখা যাবে যে অন্য দেশটা অলরেডি নিয়ে গেছে। নতুন বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর সাথে সরকার যোগাযোগ বৃদ্ধি করেছে জানিয়ে এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী। লকডাউনের মধ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা এই সব নিয়ে এই কিভাবে আমাদের দেশে ইনভেস্টমেন্ট আনা যায় এইটা নিয়ে আমরা আমাদের শ্রমিকরা কিভাবে ঠিক মতো থাকে আর ওখানে তাদের অবস্থা আর এক্সপোর্ট ডাইভার্সিফাই করার জন্য আমরা চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি। অন্যান্য দেশের সুযোগ সুবিধার সাথে সামঞ্জস্য রেখে দেশে ব্যবসা বান্ধব নীতিমালা তৈরির কথা জানান বাণিজ্য মন্ত্রী। শীঘ্র ঈদের এই ছুটি শুরু হয়ে যাবে, তারপরে আলোচনা করে আমরা এই ধরনের টাস্কফোর্স করা যায় কি না করে দেখব, কিন্তু আমাদের একটা পরিষ্কার কাগজ দেখানো দরকার যে আমরা এই সুবিধা দেব এবং আমরা মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি, কিন্তু কাজ করতে যখন আসে তখন বলুন না যে একদিনের কাজ এক মাসেও হয় না, তখন কিন্তু তারা একটা ভীষণ রকম মন খারাপ করে নেগেটিভ একটা পিকচার নিয়ে তারা ফিরে যায়, যাতে করে আর নতুন করে কেউ আসতে চায় না। আমরা যা বলবো সেটা কি আমরা আসলে করতে পারছি কিনা এবং যেটা পারবো সেটুকুই বলা দরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, সাময়িক সময়ের জন্য দেশে সিগারেট সহ সব ধরনের তামাকজাত পণ্যের উৎপাদন এবং সরবরাহ বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। সিগারেট সহ সব ধরনের তামাক পণ্যের উৎপাদন, সরবরাহ, বিপণন সাময়িক বন্ধের নির্দেশনা, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে এবং এটা শিল্প মন্ত্রণালয় থেকে ছাড় নেওয়া হয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আগামী 16 দিন পর্যন্ত করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছেন স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত মিডিয়া সেল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মিডিয়া সেলের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান খান। তিনি জানান, প্লাজমা থেরাপির জন্য কাজ করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ সময় করোনা সংকট মোকাবেলায় সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনার কথা তুলে ধরেন মোহাম্মদ হাবিবুর রহমান খান। ঈদে বাড়ি ফেরা বাড়িয়ে দিচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি, কারণ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে সাধারণ মানুষ পায়ে হেঁটেও ছুটছেন নিজ নিজ জেলায়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের থামাতে নিয়েছে কঠোর ব্যবস্থা, আর তাই নানা মিথ্যা অজুহাত দিয়ে ঢাকা ছাড়ছেন অনেকেই। শারমিন আজাদের রিপোর্ট। এই দম্পতির মতো অনেকেই ছুটেছেন নারীর টানে বাড়ির পথে, অথচ সরকারি নির্দেশনা রয়েছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা ছাড়া যাবে না। সেই নিয়মের তোয়াক্কা করছে না সাধারণ মানুষ। ময়মনসিংহ কিভাবে যাবেন? একটু দিয়ে ব্যাংকে দেবো। কিসে করে আসছেন? কোথা থেকে আসছেন? মতিদিন। কিভাবে আসলেন? রিক্সা নিয়ে আসছি, সিএনজি আসছি। তারপরে এখানে তাপিতে যাবেন কি করে? ময়মনসিংহ শহরে। কেন যাচ্ছেন? এটা ঈদ করার জন্য বাড়িতে। এখন যাচ্ছি, রিস্ক নিয়ে সতর্ক হয়ে যাচ্ছেন, না যাওয়া তো উপায় নাই। মেয়ে যে এখন যেহেতু রয়েছে, দেশে যাচ্ছি জামালপুর, এখন আমি কষ্ট করে যাওয়া লাগবো। কিভাবে? ব্যাংকে যাওয়া লাগবো। হাইটে এলাম একটু এয়ারপোর্ট থেকে, এত দূর হাইটে এলাম। এদিকে অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে কঠোর ব্যবস্থা। যারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে তাদেরকে আমরা মামলা দিয়ে দিচ্ছি, মামলা দিয়ে গাড়ি ফেরত দিচ্ছি। আর যারা এমনিভাবে আশেপাশে যাওয়ার কথা বলতেছে অথবা ঢাকার মধ্যে বাইরে কোথাও যাবে, এগুলি আমরা সব ঘুরে দিচ্ছি। ওদেরকে মোটিভেট করার জন্য বিভিন্নভাবে বোঝাচ্ছি এবং বিভিন্ন তারা চূড়া করতে হবে, বিভিন্নভাবে যাচ্ছে। পুলিশের বাধা পার হতে ঢাকা ছাড়ার নতুন নতুন কৌশল নিচ্ছেন অনেকেই। ঈদ করবো টঙ্গিতে, হাউস বিল্ডিং পর্যন্ত সিএনজি আসছি, ওর থেকে হেঁটে হেঁটে আসছি। এখন কোথায় যাবেন? এখন যাবো গাজীপুর চৌরাস্তা। আমাদের অফিস বন্ধ দিয়ে দিছে, ওইখানে আর থাকা যাচ্ছে না, সেই জন্য বাসায় চলে যাচ্ছে। আমি থাকবো প্রায় 10-15 দিন থাকবো। তারপর আবার ঢাকা যাবেন? কিভাবে যাবেন? দেখি কিভাবে যাওয়া যায়। এত দূর কিভাবে আসলেন? মোটরসাইকেল দিয়ে আসছি। রিক্সা দিয়ে বাইঙ্গা আসতে।
ঢাকা থেকে রিকশা বা সিএনজি অটোরিকশার মাধ্যমেই তারা চলে এসেছেন ঢাকার প্রবেশ মুখে। গণপরিবহন বন্ধ থাকায় এখান থেকে পায়ে হেঁটেই যেতে দেখা গেছে তাদের। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। ঈদকে সামনে রেখে ঢাকা থেকে কাউকে বের কিংবা প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। কেউ পায়ে হেঁটেও যদি ঢাকার পার্শ্ববর্তী জেলায় যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে নির্দিষ্ট চেক পয়েন্টে আটকে দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাজদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা পুলিশ আয়োজিত দুস্থদের ঈদ সামগ্রী বিতরণকালে তিনি করোনা সংকট মোকাবেলায় পুলিশের এমন শক্ত অবস্থান তুলে ধরেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা। জেলা পুলিশের উদ্যোগে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে 1000 দুস্থ পরিবারের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেন অতিথিরা। আমরা সেখানে তাকে বসিয়ে রাখবো। উনি যত সময় পর্যন্ত ঢাকায় ফিরতে না হবেন তত সময় পর্যন্ত ওখানে বসে থাকতে হবে। এমন হতে পারে যে ওনার টোটাল ঈদটাই রাস্তায় বসে কাটানো লাগতে পারে। আমরা অত্যন্ত কঠোর থাকবো এই ব্যাপারে। কাউকেই আমরা আমাদের এই ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে এখান থেকে বা ঢাকার থেকে আমরা কাউকে বাড়িতে যেতে দেবো না, এবং বাড়িঘর থেকে আমাদের ঢাকা শহরে যাতে না আসতে পারে সেটির ব্যাপারেও আমরা অত্যন্ত কঠোর থাকবো। সংবাদে বেড়ে নিচ্ছে বিরতি, আমাদের সঙ্গে থাকুন। জনগণের দুর্ভোগ লাঘবে কি করেছে বিএনপি জাতি জানতে চায়, বললেন ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে মানুষের জীবিকা রক্ষা করা হচ্ছে, মন্তব্য তথ্যমন্ত্রী। আজ দিবাগত রাতে পবিত্র শবে কদর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। খবর স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনেক দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপি কি করেছে জাতি জানতে চায়। তিনি বলেন, চৌকস কথার ফুলঝুরি আর গলাবাজি ছাড়া বিএনপির কিছুই নেই। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে খেটে খাওয়া মানুষের জীবিকা রক্ষা করা হচ্ছে এবং মসজিদে নামাজ আদায় হচ্ছে, যা বিএনপির সহ্য হচ্ছে না। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বিস্তারিত। সরকারি বাসভবনে গণমাধ্যমের উদ্দেশ্যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অবিলম্বে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করুন। করোনা ভাইরাসের এই দুর্যোগে বিএনপির অবস্থান নিয়ে সমালোচনা করেন তিনি। জনগণ জানতে চায়, কথামালা চাতুরি আর প্রেস ব্রিফিং ছাড়া বিএনপি অসহায় মানুষের জন্য কি করতে পেরেছে। চৌকস কথার ফুলঝুরি আর গলাবাজি ছাড়া দেশ ও জাতিকে বিএনপি কি দিতে পেরেছে। সচিবালয়ে ভিডিও কনফারেন্সে নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম উদ্বোধন করে বিএনপির বিভিন্ন বক্তব্যের জবাব দেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। বাংলাদেশের কোটি কোটি মানুষ খেটে খাওয়া মানুষ, কোটি কোটি মানুষ সাপ্তাহিক উপার্জনের উপর নির্ভর করে। আগে সীমিত আকারে যেখানে নামাজ হতো সেখানে শারীরিক দূরত্ব বজায় রেখে যাতে সবাই নামাজ আদায় করতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী লকডাউন শিথিল করেছে। অথচ এগুলো বিএনপির সহ্য হচ্ছে না। এদিকে দেশের অসহায় খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আজ 20 মে দিবাগত রাতে পবিত্র শবে কদর। এই মহিমান্বিত রজনী হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে আল কদর নামে একটি সূরাও নাজিল হয়। এই রাতে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। শেষ 10 দিনের বেজর রাতে
অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। কদর রজনীটা তাৎপর্যপূর্ণ এজন্য যে এই রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যেমন আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে। আর এ কারণেই এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ নিজেই বলছেন যে আমা আদরাকা লাইলাতুল কদরে। এভাবে আপনি জানেন কি যে এই কদর রজনীটা কি, এটার তাৎপর্য কি, এর ভ্যালুটা কি? আল্লাহ পাক নিজেই এর উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাতটি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। মূলত কোরআন নাজিল হওয়ার কারণেই এই রাতের মর্যাদায় তাৎপর্য বেড়ে গিয়েছে। 20 রমজানের পর থেকে প্রত্যেক বেজর রাতেই ইবাদতে কাটানোর পরামর্শ ইসলামিক চিন্তাবিদদের। এই কদরের রজনীটা এটা রমজানের শেষের দশকে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেজোড় রজনী। আমাদের মনে রাখতে হবে যে রমজানের শেষের দশকের প্রতি রাত্রে আমরা কদর অন্বেষণ করব, খুঁজব। এই রজনী ছাড়া অন্য কোনো 8 সেকেন্ড কোনো রজনী নেই, রাত নেই যে রাতে এতটা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাকে উন্মুক্ত করে দেন। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানরা 27 রোজার আগের রাতকে লাইলাতুল কদর বা কদরের রাত হিসেবে আল্লাহর ইবাদতে কাটান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কদর রজনী আমি পাইলে কি করব? তখন নবী বলছিলেন যে তুমি যদি কদর রজনী পাও তাহলে বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তাআলা আপনি ক্ষমাকে পছন্দ করুন, আপনি আমাকে মাফ করে দিন। এই রাত্রে আল্লাহ খুব সহজে মানুষকে মাফ করে দেন। সেজন্য সবচেয়ে বড় হচ্ছে যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, যে আল্লাহ তাআলা আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ আপনি আমার সব গুনাহ মাফ করে দেন। এবারের প্রেক্ষাপটে ঘরে বসেই ইবাদত করার পরামর্শ ধর্মীয় নেতাদের। একদিকে সিয়াম সাধনা, অন্যদিকে করোনা ভাইরাস। আমাদের নিরাপদ থাকতে হইলে যিনি নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট, তার কাছে আমাদের নিরাপত্তা চাইতে হবে, তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে এবং তার কাছে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ বলেন ফাফির রুইর আল্লাহ, তোমরা আমার দিকে ফিরে আসো। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। গত বছর ইলিশ ধরা মৌসুম জুড়ে নিষেধাজ্ঞা থাকায় এখনও ধার দেনার ধকল কাটিয়ে উঠতে পারেনি সিংহভাগ জেলেরা। এর মাঝে দেশব্যাপী করোনার প্রভাবে ক্রয়কৃত মাছ বাজারজাত করতে না পারায় কয়েক গুণ লোকসান দিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। ফলে আজ থেকে 23 জুলাই পর্যন্ত মৎস্য শিকারের টানা 65 দিনের নিষেধাজ্ঞায় জেলেদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। কলাপাড়া কুয়াকাটার প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের প্রতিবেদন। চলতি মৌসুমে ইলিশ শিকারের প্রস্তুতি নিয়ে গভীর সমুদ্রে যাওয়ার আগেই করোনার হানা। বৈশ্বিক মহামারীর কবলে পড়ে যেন থমকে গেছে পটুয়াখালীর কলাপাড়ার জেলে সম্প্রদায়ের স্বাভাবিক জীবনযাপন। লকডাউন পরিস্থিতিতে মাছ বাজারজাত করতে না পারায় অনেকটাই ঝিমে পড়েছেন মৎস্যপল্লীর বাসিন্দারা। এরই মাঝে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত টানা 65 দিনে মৎস্য শিকারে নিষেধাজ্ঞায় হতাশ জেলেরা। আমরা জালিয়া কাজ করি, এখন যদি বন্ধ করেন তাহলে আমরা না খাইয়ে মরে যাবো। সরকার ত্রাণ দিয়েছে, আমরা কিছুই পাইতেছি না। ধার দেনা করে নতুন সুতার বুনন দিয়ে তৈরি জাল সাবান নিয়ে বিপাকে পড়েছেন মৎস্য শিকারী সহ সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। আমরা ইলিশ মাছের ব্যবসা করি, লক্ষ লক্ষ টাকার মাছ পাঠাই। এই করোনা ভাইরাসে গাড়ি ঘোড়া নাই, জালের সাবার করছি সুদের টাকা নিয়ে। এই অবরোধ দেওয়া হয় তাহলে আমরা তো মরে যাবো। এই সুদের টাকা দেওয়ার মতো কোনো কায়দা নেই আমাদের। করোনার ভিতরে যদি অবরোধ দেয় তাহলে আমার মরণ ছাড়া উপায় নেই। মৎস্য শিকারে নির্ভরশীল মানুষগুলোর বিকল্প কর্মসংস্থান না থাকায় সরকারি সহযোগিতার দাবি তাদের। লকডাউন হওয়ার কারণে আসলে মৎস্য শিকার করার মতো সুযোগ না থাকলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও থাকছে না। অবরোধ চলাকালীন সময়ে মৎস্য শিকারীদের সরকারি প্রণোদনা দেওয়ার কথা জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা। ভাইরাসের কারণে মৎস্যজীবী ও মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমার কলাপাড়া উপজেলায় 18,305 জন মৎস্যজীবীদের মধ্যে 86 কেজি 600 গ্রাম হারে খাদ্যশস্য বিতরণ করা হবে। করোনার দুর্যোগের পাশাপাশি অবরোধকালীন সময়ে বাড়তি প্রণোদনার ব্যবস্থা করবে জেলে বান্ধব সরকার, এমনটাই প্রত্যাশা প্রতিটি অসহায় জেলে পরিবারের। সাইফুল ইসলাম রয়েল, মাই টিভি, কলাপাড়া, পটুয়াখালী। এবারে খেলা সংবাদ। যেখানে টি-20 বিশ্বকাপ যেটা ছিল সেটাই পেছানোর কথা বলছে, সেখানে দ্বিপাক্ষিক সিরিজ কি হবে এটা বলা এখন অত্যন্ত কঠিন। জাতীয় ক্রীড়া পরিষদের এক সভা শেষে আগামী জুলাইতে শ্রীলঙ্কা সফর নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। করোনার কারণে বন্ধ থাকা ঢাকা প্রিমিয়ার লিগও এই মুহূর্তে শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান বিসিবি প্রধান। ওটা নিয়ে কোনো আলোচনা হয়নি, কারণ
আলোচনা করবো কিভাবে, মানে আমি তো ডেট দিতে পারবো না, আমি তো বলতে পারবো না যে জুলাইতে খেলবো না জুনে খেলবো না অগস্টে খেলবো, ডেটই তো জানি না কবে থেকে খেলা খেলতে পারবো। কাজে ওগুলো নিয়ে এখন কোনো আলোচনাই হচ্ছে না। হোস্ট করতে চাইলে তো হবে না, এখন আমরা পাঠাতে পারবো কিনা, আমাদের খেলোয়াড়দেরকে পাঠানো ঠিক হবে কিনা, এই মুহূর্তে কোথায় থাকবে কি করবে এগুলো এত সহজ সিদ্ধান্ত না। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আমফান, সুন্দরবন হয়ে বাংলাদেশের উপকূলে প্রবেশ। ঘূর্ণিঝড় আমফানে যতটা সম্ভব জানমাল রক্ষার চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নেওয়া হয়েছে পর্যাপ্ত সতর্কতা। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 16 জনের মৃত্যু, আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন 1617 জন। ঈদ সামনে রেখে আজও বিভিন্ন উপায়ে রাজধানী ছাড়ছেন মানুষ, কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন ডিএমপি কমিশনার। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।